মেহেরপুর সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টা রুখে দিল বিজেপি। নওগাঁ বর্ডারে শূন্যরেখা থেকে 9 জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চুয়াডাঙ্গায় বালু লুটের মহোৎসব। পুকুর খননের নামে কাটা হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। ক্ষমতার পালা বদলেছে সিন্ডিকেট। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক সহ অলিগলি। অকেজো ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন স্থানীয়রা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সীমান্তে পুশ ইন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। তবে বিজেপির কঠোর অবস্থানের কারণে শূন্যরেখায় ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতেও বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা জানায়, ভোরে মেহেরপুর গাংনী উপজেলার শেওড়াতলা বর্ডার দিয়ে 7 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কড়া প্রতিবাদ জানায় বিজেপি। এ সময় স্থানীয় বাসিন্দারাও অবস্থান নেয় বিজেপির সাথে। শেষ পর্যন্ত সীমান্তের শূন্যরেখা থেকে নারী, শিশু সহ 7 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশিন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। 5টার সময় দেখছি লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে আমরা বাধা দিই। 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজেপির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নেয়। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে শূন্যরেখা থেকেও ঠেলে পাঠানো 9 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। প্রায় 20 ঘন্টা পর গতরাতে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় লাইট বন্ধ রাখে বিএসএফ। বিজেপি জানায়, বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার এলাকায় কঠোর অবস্থান নেয় বিজেপি। ভেস্তে যায় বিএসএফ এর পুশিন চেষ্টা। বাতি বন্ধ ছিল, ওদের ওখানে গাড়ি আসছিল, গাড়ির আলা পেয়েছিলাম আমরা। তো বাংলাদেশে আসার কোনো চান্স নাই, গেছে আপনার জেলে ইন্ডিয়ায় গেছে হয়তো, ওদের লোক ওরাই ফেরত নিয়েছে আবার। দর্শক, মেহেরপুর থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ আহসান। রমিজ, বিএসএফ এর পুশিনের চেষ্টার বিষয়ে কি বলছে বিজেপি এবং সীমান্তে নজরদারি এই মুহূর্তে কেমন দেখছেন? পূর্বে আমি সকাল থেকে এই সীমান্তে অবস্থান করছি। মেহেরপুরের গাংনী উপজেলার যে সীমান্তটি দিয়ে আজকে পুশিং করার ঘটনা ঘটিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শেওড়াতলা সীমান্ত, এই সীমান্ত দিয়ে 7 জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং বিজিবি সদস্যদের সহযোগিতায় কঠোর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমরা যেটি দেখেছি সকালে এসে এখানে সাধারণ মানুষ এবং স্থানীয়রা যেটি বলছেন, তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে পুশিং করিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় এবং অভ্যন্তরে ঠেলে দেওয়ার ফলে তারা বাংলাদেশের সীমান্ত রেখার পাশাপাশি সীমান্ত রেখার ঠিক শূন্য রেখে তারা অবস্থান করছিল। সেখান থেকে বাংলাদেশের যে বিজিবি রয়েছে এবং স্থানীয় সদস্যরা, স্থানীয় মানুষ রয়েছে, তাদের কঠোর প্রতিরোধের মুখে তারা ভারতীয় সীমান্তের দিকে ঠেলে দেয় এবং যার ফলে তারা ভারতে চলে যেতে, ভারতের ওদিকে বিএসএফ তাদেরকে নিয়ে যেতে বাধ্য হয় এক প্রকার। এখন বর্তমানে বিএসএফ যে পুশিনের ঘটনা ঘটাচ্ছে, সেই পুশিনের ঘটনায় বিজিবি এবং স্থানীয় মানুষ কঠোর অবস্থানে রয়েছে। ধন্যবাদ রমিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলছেন উপদেষ্টা মাহাদি আমিন। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। ও নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে, উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি CCPIT নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডায় এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা মালিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কি, এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণতান্ত্রিক সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে চীনের বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন, বাংলাদেশের পলিসিগুলো তুলে ধরেছেন, এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যারা খুব ভালো করছে চীন থেকে গিয়ে তারা তাদের নিজেদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, বিনিয়োগ বান্ধব প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ব্রিফিংয়ে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ক্ষমতার পালাবদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। পুকুর খননের নামে মাটি ও বালু তোলার অবৈধ কার্যক্রম একসময় নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতারা। এখনও থেমে নেই বালু লুটের মহোৎসব। বর্তমানে তা মিলেমিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াতের নেতারা। চুয়াডাঙ্গার দর্শনার ছটেঙ্গার ফসলি মাঠ থেকে রাত দিনে শত শত গাড়ি বালু তুলে বিক্রি করছে বিভিন্ন স্থানে। শত শত একর জায়গার একটি কৃষি অঞ্চল বিপন্ন হতে বসেছে। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের ক্ষত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। এক দশক আগেও চুয়াডাঙ্গা দর্শনার ছটেঙ্গার এই মাঠ ছিল সবুজ বনায়নে ভরা। চাষত নানা ধরনের ফল, ছোলা, বাদাম, মসুর সহ বিভিন্ন ফসলের। তবে পুকুর খননের নামে এলাকা জুড়ে এখন বিশাল বিশাল গর্ত। প্রতিদিন প্রকাশ্যে চলছে বালু তোলার কাজ। ট্রাক্টর ভর্তি হয়ে সেসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। পুরো ফসলের মাঠ এখন ধুধু বালুচর। স্থানীয়দের অভিযোগ, পুকুর খননের নামে দীর্ঘকাল ধরে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি। আবাদযোগ্য মাটির স্তর সাবার করে বালু ব্যবসায় মেতেছে প্রভাবশালী চক্র। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে, তো সব বোর করে ফেলছে, কি করবো আর? আমি তো আর কিছু করার নেই, তাদের জমি তার আমাদের নেই। মেলা দিন দিতে গেছে, এই দেখো এই কষে কি মার সব জ্ঞাত হয়ে গেল। যমুনা নিউজের অনুসন্ধানে মিলেছে, আওয়ামী লীগের সময় এই বালু তোলার কার্যক্রম চালাতো দর্শনা পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদিন নফর। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাঠটি নিয়ন্ত্রণ করছে দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু মণ্ডল ও দর্শনা পৌর যুব জামায়াতের সেক্রেটারি তানজিল হোসাইন। এই তো দরকার টাকা, 1 বিঘি কাটি 5 বিঘি টাকা হচ্ছে। মামবতি কি কষ্ট হচ্ছে, ওদের রাস্তা ভেঙে গেছে, সামনে যান দেখেন কি অবস্থা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। অভিযুক্তদের দাবি, পুকুর পুনঃখননের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। উত্তোলনের বালু ব্যবহার হচ্ছে উন্নয়ন কাজে। নিজে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ বলছিল যে দেখেন সবকিছু আপনি বোঝেন যেন ভাটায় কোনো মার্কেট না যায়, এটা খেললে কিন্তু উন্নয়ন কাজ করতে পারলে। বালি তো আজকে দিয়ে খরচ হচ্ছে না, এটা তো বিগত 20-25 বছর থেকে আগে থেকে হচ্ছে। দুইটা পুকুরে একটু ঝামেলা হয়ে গেছে, তো এমন টাইম করেছি সেই ক্ষেত্রে মানে একটু বদনামি হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে খবর থাকলেও বারবার অভিযানে মেলেনি কোনো ফল। এবার সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। কয়েকবার বন্ধ করিয়েছি এবং দর্শনা থানার মাধ্যমেও ওখানে টিম পাঠানো হয়েছে, কিন্তু আসলে হাতে নাতে কাউকে যে পাওয়া যায়নি। তো গতকাল আমাদের জেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি আমি উত্থাপন করেছিলাম। এসপি মহোদয় বিষয়টা নিয়ে কনসার্ন, আমাদের ডিসি স্যারও বিষয়টা নিয়ে কনসার্ন। কৃষি নির্ভর অঞ্চলে মাটি ও বালি উত্তোলন চক্রের এমন দৌরাত্ম্য থামানো না গেলে ভবিষ্যৎ পরিণতি হবে আরও ভয়াবহ, বলছেন সচেতন মহল। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে লাগা আগুন।
এর আগে সকাল 8টা 20 মিনিটের দিকে অকশন শেডে আগুন লাগে। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সংশ্লিষ্টরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। অকশন শেডটিতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ ছিল, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মাত্র 20 মিনিটের বৃষ্টিতে তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক সহ কয়েকটি এলাকা। ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের অভাবে প্রতিনিয়ত এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এ বর্ষায় উদ্বেগ বেড়েছে আরও, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এটি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুন্সেফপাড়া মূল সড়ক। প্রায় হাঁটু পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিনের বৃষ্টিতে পাইকপাড়া, কুমারশীল মোড়, ফুলবাড়িয়া, কালীবাড়ি মোড় সহ কয়েকটি জায়গায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই চলছে এমন দুর্ভোগ। আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় এসব সড়ক। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। পানির জন্য আমাদের স্কুলে যেতে পারতেছি না, বাচ্চা নিয়ে রিক্সা পাই না, অংশ পানি বাইরে আসতে হয়। বেশি পানি হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে যাইতে মোটর ডুবে যায়, সঠিকভাবে যাইতে পারি না এক জায়গা দিয়ে। এই রোডের যে দুরবস্থা, আমার মনে হয় না ব্রাউন্ডারে কোনোখানে এত বাজে অবস্থা আছে। কাস্টমার আসে না, কাস্টমার যে খুব খারাপ অবস্থা, মানুষ চলাচল করতে পারে না এদিকে পানির জন্য। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন দশা, অথচ কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। আমাদের পৌরসভা কি ঘুমিয়ে আছে? তাদের কি দায়বদ্ধতা নেই? মানুষ কি তাদেরকে ট্যাক্স দিচ্ছে না? প্রশাসনের কাছে কয়েকবার বলা হয়েছে, কিন্তু বলা হওয়ার পরেও কোনো পদক্ষেপ নিতেছেন। ড্রেনেজ ব্যবস্থা অকেজু হওয়ার জন্য স্থানীয়দের অসচেতনতাকে দায়ী করছেন পৌর কর্তৃপক্ষ। জেলা প্রশাসক বলছেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুতই সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এই জলাবদ্ধতা সৃষ্টির পিছনে যেমন পৌরবাসী দায়ী, পাশাপাশি আমাদের যে পৌর কর্তৃপক্ষ আছে বা পৌরসভার যে স্ট্রেংথ বা ক্যাপাসিটি আছে, এখানে কিন্তু একটু ঘাটতি আছে। আমাদের লোকজনের ঘাটতি আছে, আমাদের মেশিনারিজের ঘাটতি আছে, আমাদের ব্যবস্থাপনা একটু দুর্বলতা আছে, এটা সত্য। আর এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনের একটা জটিলতা সৃষ্টির ফলাফল হচ্ছে এই পরিস্থিতি। জেলা পরিষদ, পৌরসভা, রোডস অ্যান্ড হাইওয়ে যারা যারা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, সমন্বয় সভায় বিষয়টা আলোচনা হয়েছে। তাদেরকে বলা হয়েছে দ্রুত সময়ে ড্রেনেজগুলো সংস্কার করে, পৌরসভাকে বলা হয়েছে ড্রেনগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। প্রতি বছর বর্ষা এলেই এমন ভোগান্তির শিকার হতে হয় পৌরবাসীকে। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। পারিবারিক অশান্তি, সামাজিক বিরোধ কিংবা হতাশা থেকে প্রতিনিয়ত আত্মহননের পথ বেছে নিচ্ছে নারী পুরুষ। গত 5 বছরে জেলায় 725 জন মৃত্যুর পথ বেছে নিয়েছে। গড়ে প্রতি বছর অস্বাভাবিক মৃত্যু হয়েছে 145 জনের। কাউন্সেলিংয়ের মাধ্যমে মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব বলে মনে করছে পুলিশ প্রশাসন। লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত কয়েক বছর ধরে জেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই সংকট। প্রতি মাসে জেলায় গড়ে 11 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন 106 জন, বিষ পান করেন 27 জন। এছাড়া অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আরও 17 জনের। গত 5 বছরে আত্মহননের পথ বেছে নিয়েছে 225 জন, যাদের বেশিরভাগের বয়সী 14 থেকে 60 বছরের মধ্যে। পরকীয়া জড়িত হয়ে দেখা যায় যে প্রতারণার শিকার হয়, সেটা সমাজের কাছে নিজেকে মুখ দেখাতে পারবে না বা সে আবেগটা ধরে রাখতে না পারে। অনেক মহিলারা এভাবে আত্মহত্যা করে। মাদক বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সামাজিক অস্থিরতা, মোবাইল বা অন্যান্য যে প্রেম সংগঠিত যে বিষয় আছে, এগুলোকে তারা জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেয়। আমাদের লক্ষ্মীপুরে আত্মহত্যা যে প্রকট আকার ধারণ করেছে, এই জন্য আমাদের শিক্ষিত সমাজকে থেকে শুরু করে আমাদের পুরো প্রশাসনকে এই বিষয়ে নজরদারি করা। আমরা আসলে এখন সহজে কোনো কিছু সহজভাবে নিতে পারি না। সমস্যার সম্মুখীন হলে সেটা সমাধান না করে সেটা নিয়ে বেশি পরিমাণে চিন্তিত থাকি। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনে যৌতুক, পারিবারিক নির্যাতন, দাম্পত্য জীবনের জটিলতা, অর্থনৈতিক সংকট সহ সামাজিক নানা সমস্যাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নৈতিক অবক্ষয়, মোবাইলের আসক্তি,
প্রেম গঠিত কারণ অথবা তার জীবনের প্রতি যে মূল্য থাকার কথা সেই মূল্যের অনুভব না করার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কিশোরী বাচ্চা আমাদের অনেক সমস্যা থাকবে, তাই বলে তো আত্মহত্যা তো কোনো সমাধান না। হতাশ হবেন কেন? জীবনে অনেক কিছুই আসবে, কিন্তু আত্মহত্যা তো কোনো সমাধান না। আপনারা জীবনকে পজিটিভভাবে নেবেন এবং জীবনকে উপভোগ করবেন। আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি মনোবিদদের শরণাপন্ন হওয়ার তাগিদ পুলিশ সুপারের। আমরা স্কুল কলেজ যাচ্ছি, আমরা বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে লোকজনকে এবং আমাদের বাচ্চা যারা আছে উক্তি বৈষম্য তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছে যাতে আত্মহত্যা না করে এবং আত্মহত্যার কুফল সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। সামাজিক অবক্ষয় রোধ, মূল্যবোধের অভাব দূর করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করতে পারলে আত্মহত্যার হার কমে আসবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সময় মতো আম বিক্রি করতে না পেরে লোকসানের মুখে মেহেরপুরের বাগানিরা। কৃষকরা বলছেন বাজারে চাহিদা কম থাকায় দামও কম, তাই সময় মতো আম না পাড়ায় এখন পাকা আম গাছ থেকেই ঝরে পড়ছে, বাগানেই পড়ে নষ্ট হচ্ছে ফল। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান ঠেকাতে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। গত 10 বছর ধরে রপ্তানিযোগ্য আম চাষ করছেন মেহেরপুরের সাইদুর রহমান শাহিন। তবে 2020 সাল থেকে বিদেশি ক্রেতা পাচ্ছেন না তিনি, এ কারণে রপ্তানি করতে পারছেন না আম। এবছরও সময় মতো বিক্রি করতে না পারায় প্রায় 20 লাখ টাকার লোকসানের আশঙ্কা তার। আমরা আসলে যখন খেতে চাই, যখন আবহাওয়াটা ভালো হবে, সেই সময় আসলে ব্যবসাটা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের, আমাদের হচ্ছে না। আমাদের আমটা তো ধরেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব স্বল্প দামে কৃষক হয়তো বাধ্য হয়ে বিক্রি করলো। জেলার বেশিরভাগ আম চাষির ভাষ্য একই রকম। বলছেন মৌসুমের শেষ সময়ে চাহিদা কমেছে আমের, মিশ্র আবহাওয়ায় গাছ থেকেই ঝরে পড়ছে পাকা আম। কিছু ভালো আম থাকলেও সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেই, এতে হতাশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। ন্যায্য দাম না পাওয়ার কারণে আম ভাঙতেও পারেনি, সময় শেষ, সেই কারণে পড়ে যাচ্ছে। এই বাজারটা অন্তত পক্ষে 2 থেকে 2.5 হাজার পর্যন্ত হলে করে চাষিরা লাভবান হবে। বাগানটা প্রায় প্রতি বছর 15 লাখ 16 লাখ টাকা করে আম বিক্রি করি। তো এবছর আমাদের হয়তো এখন পর্যন্ত আমরা 2 লাখ টাকার আমও বিক্রি করতে পারি না। বাগানে খরচ খরচন করে যা করা হয় সেই টাকা মালিক ঘুরি পায় না, ও পার্টিও আসে না, আম বিক্রি হয় না লোকনের জন্য, খালি বীজ খরচ, লেবার খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান এড়াতে পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজিং ও বিপণন সম্পর্কে চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর হতে পার্টনার প্রকল্প থেকে আমরা আম চাষিদের বিভিন্ন আমের স্কুল গঠন করেছি। বিপণন বিষয়ে আমের কিভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা যায়, গ্যাপ ফলো করে সেই বিষয়ে অনেক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জেলার 2400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।